হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের যে জিকে বোম্বাস্ত সিরিজটা চলছিল তার আজ ক্লাস নম্বর 4। এই 4 নম্বর ক্লাসে আমরা আজকেও মোস্ট 25টা প্রশ্ন দেখব, যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সে সমস্ত পরীক্ষা তো অবশ্যই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বেশি বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন: কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? এ ওড়িশি, বি কথাকলি, সি ভারতনাট্যম, ডি কুচিপুড়ি। অর্থাৎ কোন নৃত্যটি একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে এবং সেই গ্রাম নাম অনুসারে নৃত্যটির নাম হয়েছে। তো আমাদের এখানে অপশন যদি আমরা ডি দেখি কুচিপুড়ি, অবশ্যই এটা সঠিক অ্যান্সার হবে কি কুচিপুড়ি। কুচিপুড়ি একটা অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম যার নাম হলো, মনে রাখবে এটা পরীক্ষা আছে, কুচিপুড়ি বা কুচেলাপুরম বলে একটা গ্রাম রয়েছে যেখান থেকে এই নৃত্যটি সৃষ্টি হয়েছে এবং ওই গ্রামের নাম অনুসারে কিন্তু এই শিল্পের এই নৃত্যের নাম হয়েছে কি কুচিপুড়ি। দ্বিতীয় নম্বর প্রশ্ন: ভারতের প্রথম ওয়াটার প্লাস শহর কোনটি? এ কানপুর, বি ইন্দোর, সি দিল্লি, ডি মুম্বাই। সঠিক অ্যান্সার বি ইন্দোর। ইন্দোর এখানে আমাদের কি ওয়াটার প্লাস শহর। দেখো, ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশের একটা শহর যেটা ওয়াটার প্লাস শহর হিসেবে ঘোষিত হয়েছে। স্বচ্ছ সর্বেক্ষণ 2021 এর অধীনে কেন্দ্র সরকার এই স্বীকৃতি প্রদান করেছে। কত সালে সালে এই ওয়াটার প্লাসের স্বীকৃতিটা মানে এই ইন্দোর শহরকে দিয়েছে? সেটা হচ্ছে 2021 সালে দিয়েছে, মনে রাখবে। এবং নিকাশি নালা এবং নদীগুলোতে অপরিশোধিত জল না মেশানো এবং সঠিক বর্জ্য জল ব্যবস্থাপনার জন্য এই সম্মানটা তাদেরকে দেওয়া হয়েছিল। 3 নম্বর প্রশ্ন: খিজদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এ গুজরাট, বি মধ্যপ্রদেশ, সি পাঞ্জাব, ডি রাজস্থান। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে এ গুজরাট। দেখো, গুজরাটের এই যে খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের, এটা কি গুজরাটে অবস্থিত। গুজরাটের কোথায় না, গুজরাটের জামনগর বলে একটা জেলা রয়েছে। সেই জেলায় কচ্ছ উপসাগরের উপকূলের কাছে একটা জলাভূমি বা পাখির অভয়ারণ্য। এখানে কি, তাহলে এখানে পাখিরা বেশি থাকে এবং এটি 2022 সালে ভারতের একটা রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তো অবশ্যই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে এই খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কত সালে রামসার সাইটের স্বীকৃতি লাভ করেছে না 2022 সালে। 4 নম্বর প্রশ্ন: পবনদূত গ্রন্থটি রচয়িতা হলেন এ তুলসীদাস, বি সন্ধ্যাকর নন্দী, সি ধৈ, ডি জয়দেব। সঠিক অ্যান্সার সি ধৈ। দেখো, আমি বিভিন্ন গ্রন্থের রচয়িতাদের সম্পর্কে লিস্ট দিয়েছিলাম। তো সেই লিস্টটা আমার প্রথম ক্লাসে দেওয়া হয়েছিল। তো ক্লাসটা অবশ্যই কিন্তু সেই ক্লাসটা দেখবে। সেই ক্লাসে আমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি যে বিভিন্ন গ্রন্থের লেখকদের নাম, এই সমস্ত লিস্টটা সেখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। চলো দেখে নেওয়া যাক। এই যে ধৈ লক্ষণ সেনের কিন্তু রাজসভায় পঞ্চরত্নের মধ্যে একজন ছিলেন। ঠিক আছে, তাহলে এর আসে যে ধৈ কার রাজসভায় ছিলেন না লক্ষণ সেনের রাজসভায়। 5 নম্বর প্রশ্ন: ছত্তিশগড় রাজ্য গঠন হয়েছে কোন রাজ্যকে ভেঙে? এ উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ, ডি ঝাড়খণ্ড। তো সঠিক অ্যান্সার বি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে ভেঙে কিন্তু আমাদের ছত্তিশগড় রাজ্যটা হয়েছে, মনে রাখবে। কত সালে হয়েছে এটাও হয়তো প্রশ্ন আসতেই পারে। 2000 সালে 1 নভেম্বর হয়েছিল। তো 16টি জেলা নিয়ে ভারতের 26তম রাজ্য হিসেবে ছত্তিশগড় আত্মপ্রকাশ করেছিল। তাহলে এই যে মধ্যপ্রদেশের 16টি জেলাকে ভেঙেছিল, 16টি জেলাকে ভেঙে একটা রাজ্য গঠন করেছিল যার নাম ছিল কি ছত্তিশগড়, যেটা 2000 সালে 1 নভেম্বর হয়েছিল মধ্যপ্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলটাকে ভেঙে। তো অবশ্যই কিন্তু মনে রেখে দেবে। 6 নম্বর প্রশ্ন: টোডা নামক উপজাতি কোথায় বাস করে? এ নীলগিরি পর্বত, বি কন্যাকুমারী, সি ছোটনাগপুর, ডি গাড়োয়াল।
তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ, নীলগিরিতে তারা বসবাস করে। টোডা উপজাতি ভারতের দক্ষিণ রাজ্যে অর্থাৎ তামিলনাড়ুর নীলগিরিতে তারা কিন্তু বসবাস করে এবং বসবাসকারী একটি প্রাচীন দ্রাবিড় গোষ্ঠী। 7 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? এ কলকাতা, বি দিল্লি, সি বম্বে, ডি পুনে। দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কিন্তু বম্বেতে বসেছিল, ঠিক আছে, এইটা 1885 সালে বসেছিল। এবং দ্বিতীয় বসেছিল কোথায় বলতো? দ্বিতীয় বসেছিল কলকাতা, এটা মনে রেখে দেবে। প্রথম সভা বম্বে, দ্বিতীয় সভা কলকাতায়। সরি, এটা আমি ভুল হয়ে গেছে, কলকাতা। অবশ্যই এটা কলকাতা হবে না উত্তর, এটা উত্তর তোমার হবে বোম্বে। ঠিক করে নেই, কোথায়? বম্বে। দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে ডিসেম্বর মাসের বম্বেতে বসেছিল। এটা কতজন এই পরীক্ষায় আসে যে এই অধিবেশনে মানে সভাপতি কে করেছিল? তো অবশ্যই মনে রাখবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং এটা কোন কলেজে হয়েছিল? না, বম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এই সভাটি প্রথম বসেছিল। এবং দ্বিতীয় সভা হয়েছিল অবশ্যই কিন্তু কলকাতাতে, মনে রেখে দেবে। 8 নম্বর প্রশ্ন, লা লিগা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এ ক্রিকেট, বি ফুটবল, সি হকি, ডি টেনিস। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার বি ফুটবল, বি ফুটবল হবে। দেখো, লা লিগা ট্রফি পেশাদারি একটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এটা কোথায়? এটা স্পেনের, স্পেনের দেশের একটা শীর্ষস্থানীয় ফুটবল লিগ, এটা একটু মনে রেখে দিলেই হবে। এবং এই প্রিমিয়ার কি ডিভিসিয়ন নামে পরিচিত, মানে এই যে লা লিগাটা, এই লা লিগা লিগটা কিন্তু ডিভিসিয়ন নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে? এ বিন্দুসার, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি অশোক, ডি বিম্বিসার। তো মনে রাখবে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কিন্তু অশোক। দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা যদি বলতো তাহলে কিন্তু আমরা চন্দ্রগুপ্ত মৌর্য বলতাম। চন্দ্রগুপ্ত মৌর্যর পর বিন্দুসার। বিন্দুসার কে ছিল? ওই অশোকের হচ্ছে পিতার নাম ছিল বিন্দুসার। বিন্দুসারের পর অশোক সিংহাসনে বসেছিল এবং অশোকই কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিল মৌর্য বংশের। আচ্ছা স্যার, বিম্বিসার কি তাহলে? বিম্বিসার অ্যাকচুয়ালি এটা হচ্ছে হর্ষক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, মনে রেখে দেবে। দেখো, লিখে দিয়েছি, এর অশোককে কিন্তু এই প্রিয়দর্শী, দেবানম প্রিয়দর্শী বা চন্দ্রাশোক নামে পরিচিত। এবং অশোক কিন্তু সম্রাট অশোক, তিনি মৌর্য বংশের তৃতীয় সম্রাট। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, এই অশোকই কিন্তু যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতই আয়োজন করেছিল, ঠিক আছে? কোথায় করেছিল? পাটলিপুত্রতে করেছিল, মনে রেখে দেবে এটা। 10 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদ গঠিত হয় এ 1946, বি 1945, সি 1947, ডি 1942। তো গণপরিষদ প্রথম গঠিত হয়েছিল 1946 সালে, অবশ্যই মনে রাখবে 1946 সালে। কোথায় কোথায় গণপরিষদের প্রথম সভা কোথায় বসেছিল? পরীক্ষায় আসতেই পারে। এটা বসেছিল কিন্তু দিল্লির কনস্টিটিউশন হলে 1946 সালে 9 ডিসেম্বর বসেছিল। এবং দ্বিতীয় সভা বসেছিল 1946 সালে 11 ডিসেম্বর। এবং প্রথম সভায় কিন্তু সভাপতিত্ব করেছিলেন শচীনানন্দ সিনহা, যিনি অস্থায়ী ছিলেন, মানে 1-2 দিনের জন্য। তারপরে গণপরিষদের স্থায়ী সভাপতি যদি বলতে হয় তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অবশ্যই সঠিক অ্যান্সার হবে। দেখো, আমি এখানে লিখে দিয়েছি 1946 সালে নভেম্বর মাসে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয়েছিল। অর্থাৎ ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী এই আমাদের গণপরিষদরা মানে গঠিত হয়েছিল। কিসের জন্য? এই মানে সংবিধান রচনার জন্য হয়েছিল। এবং এর প্রথম সভা বলেছিলাম যে প্রথম সভা বসেছিল কবে? 19 ডিসেম্বর 1946 সালে নতুন দিল্লিতে। এবং মনে রাখবে প্রথম সভায় সভাপতি করেছিলেন শচীনানন্দ সিনহা এবং দ্বিতীয় সভায় সভাপতি করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? 1946, বি 1951, সি 1952, ডি 1949। তো সঠিক অ্যান্সার এখানে 1951 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল। এটা
কোন ইয়ার নেতৃত্বে হয়েছিল? দেখো 1951 সালে এপ্রিল মাসে শুরু হয়েছিল। কার নেতৃত্বে? না, জওহরলাল নেহরু, মানে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে হয়েছিল। এবং এটা 1951 সালে থেকে 1956 সাল পর্যন্ত ছিল, যেহেতু পঞ্চবার্ষিকী কিন্তু 5 বছর চলেছিল। এবং এর মূল লক্ষ্যটা কি ছিল? পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল এদের মূলত কৃষি এবং গ্রামীণ উন্নয়নের উপর, অর্থাৎ কৃষিকাজ এবং গ্রামকে উন্নয়ন করা এর মূল লক্ষ্য ছিল। এবং এটা কোন মডেল অনুযায়ী তৈরি হয়েছিল এইটাও খুব ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি হচ্ছে হ্যারোড ডোমার এর মডেল উপর ভিত্তি করে কিন্তু এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা শুরু হয়েছিল। অবশ্যই কিন্তু মনে রাখবে এই কোশ্চেনগুলো। আচ্ছা, এখন কিন্তু আর পঞ্চবার্ষিক পরিকল্পনা নেই, এর বদলে এখন নীতি আয়োগ হয়ে গেছে, মনে রেখে দেবে। এবং নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী হয়, পদাধিকা বলে। 12 নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি সব থেকে হালকা ধাতু? এ হাইড্রোজেন, বি লিথিয়াম, সি পটাশিয়াম, ডি সোডিয়াম। অবশ্যই কিন্তু এখানে বি লিথিয়াম সব থেকে হালকা ধাতু মধ্যে পড়ে। আমি অবশ্যই লিখেও দিয়েছি সাইডে হয়তো, হ্যাঁ, যে লিথিয়াম এটি পর্যায় সারণীর সবচেয়ে হালকা এবং কঠিন উপাদানের মধ্যে ধাতু। এবং লিথিয়ামের ঘনত্ব অত্যন্ত কম, প্রায় 0.534 গ্রাম পার সেমিস, যা পানির ঘনত্বের চেয়েও কম। এটি একটি নরম এবং রূপালী সাদা ক্ষার ধাতু, যা রিচার্জেবল ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে লিথিয়াম কোথায় ব্যবহার করা হয় বেশি? ব্যাটারি তৈরিতে, রিচার্জেবল ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এ কৃষ্ণা, বি গোদাবরী, সি নর্মদা, ডি কাবেরী। তো সঠিক অ্যান্সার ডি কাবেরী। দেখো, কাবেরী শিব সমুদ্র কর্ণাটক একটা রাজ্য আছে, এই কর্ণাটক রাজ্যে কাবেরী নদীতে এটা অবস্থিত, ঠিক আছে। এবং এটা অনেক নামে কিন্তু পরিচিত, একটা কি গগন চুক্কি এবং ভোর চুক্কি নামেও কিন্তু অভিহিত। এই শিব সমুদ্র জলপ্রপাতকে কিন্তু এই দুটো নামেও ডাকা হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের আমাদের শরীরে সঞ্চয় করে রাখতে পারে না? অর্থাৎ কোন ভিটামিন আমাদের শরীর সঞ্চয় করে রাখতে পারে না, সেটাকে বের করে দেয়? এ ভিটামিন ডি, বি ভিটামিন এ, সি ভিটামিন সি, ডি ভিটামিন কে। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরে থাকে না, আমাদের শরীর তাকে সঞ্চয় করে রাখতে পারে না, সেটা বেরিয়ে যায়। লিখে দিয়েছি ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স শরীরে সঞ্চয় রাখতে পারে না, এগুলি জলে দ্রবণীয় ভিটামিন এবং এর অতিরিক্ত অংশ শরীরে ব্যবহার করতে না পারলে প্রস্রাবের মাধ্যমে কিন্তু এটা বেরিয়ে আসে, ঠিক আছে। এবং এগুলো প্রতিদিন আমাদের বিভিন্ন খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়, যাতে এই ভিটামিনগুলোর অভাব না হয়, ঘাটতি আমাদের শরীরে। 15 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক প্রধান কে? ভারতের সাংবিধানিক প্রধান কে? এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, না ডি জনগণ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার অবশ্যই কিন্তু এ রাষ্ট্রপতি। দেখো, ভারতের সাংবিধানিক প্রধান কিন্তু রাষ্ট্রপতি, তিনি হলেন রাষ্ট্রপ্রধান এবং দেশের প্রথম নাগরিক এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডো। এই লাইনগুলো একবার দেখে রেখে মনে রাখবে। 16 নম্বর প্রশ্ন, পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যতটা স্টার দেওয়ার দরকার দিয়ে দাও কোশ্চিনটা, প্রতিটা পরীক্ষায় আসে। ভি ভি আই, এ তামিলনাড়ু, বি কর্ণাটক, সি কেরালা, ডি অন্ধ্রপ্রদেশ। বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, বলে রাখি, এই নোটসগুলো যদি পেতে যায় অবশ্যই কিন্তু বিদ্যাপীঠ বাই পার্থ টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে কিন্তু আমি প্রতিনিয়ত নোটসগুলো দিয়ে দিই। তাছাড়াও আমি একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপেও জয়েন হয়ে থাকতে পারো। তো সেখানে অবশ্যই তোমরা এই সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে। এবং আমাদের কাল থেকে এই যে সামনে অগ্নিবীর পরীক্ষা আসছে, জানতে পারছো, অগ্নিবীরের 30 দিনের একটা প্ল্যান জিকে আমরা ক্লাস নিয়ে আসবো, যেখান থেকে জিকে পড়লে অবশ্যই 60 নাম্বারের মধ্যে 60টি কমন পাবে তুমি, এইটা গ্যারান্টি দিতে পারি, এতটাই। তো চলো আপাতত এটা উত্তরটা করা যাক। উত্তরটা অবশ্যই কিন্তু তামিলনাড়ু। দেখো, পোঙ্গাল একটা কিন্তু ফসল কাটার উৎসব, প্রধানত এটা ভারতের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে বেশি পালিত হয়ে থাকে এবং এটা জানুয়ারি মাসে বেশি উদযাপিত হয়ে থাকে, বুঝলে। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? এ 8,
বি 12, সি 11, ডি 22। তো সঠিক অ্যান্সার এখানে অবশ্যই 12। আগে ছিল 8টা, বর্তমানে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের তফসিল রয়েছে এখন 12টা মোটামুটি। আমি এখানে লিখে দিয়েছি নোটস আকারে বলবে। দেখো 1950 সালে 8টি তফসিল ছিল, কিন্তু বর্তমানে আছে 22টা। বিভিন্ন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই 4টে বেড়েছে। 18 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? এ ইন্দিরা পয়েন্ট, বি কন্যাকুমারী, সি কিবুথু, ডি ইন্দিরাকল। তো সঠিক অ্যান্সার এখানে ইন্দিরা পয়েন্ট। আচ্ছা স্যার, কন্যাকুমারী নয় কেন? কারণ দেখো আমার এখানে কিন্তু ভারতের দক্ষিণতম বিন্দু বলেছে, কিন্তু আমি বলেনি যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা। আমাদের যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বলতো, তাহলে অবশ্যই কিন্তু আমরা কন্যাকুমারী করতাম, মানে এইখানটা করতাম। কিন্তু আমাদের যে দক্ষিণতম, দেখো আমাদের ভারতের ম্যাপ তো আর এইটা নয়, শুধু এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও কিন্তু আছে, এইগুলো সব, আর এগুলো লাক্ষাদ্বীপও আছে, এগুলো সব নিয়ে কিন্তু আমাদের ভারত একটা। তো এখানে এই ইন্দিরা পয়েন্টটা এখানে ঠিক অবস্থিত, এইখানটা ছোট নিকোবরের দ্বীপপুঞ্জে অবস্থিত, যার জন্য এখানে দক্ষিণতম বিন্দু বললে ইন্দিরা পয়েন্ট হবে। ঠিক আছে। আর কন্যাকুমারী কখন হবে? যখন বলবে মূল ভূখণ্ডের শেষ বিন্দু তখন। তো দেখো এখানে কন্যাকুমারী তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আচ্ছা কিবুথুটা কি? কিবুথুটা হচ্ছে পূর্বতম বিন্দু, ভারতের পূর্বতম বিন্দু, শেষ বিন্দু। এবং ইন্দিরাকলটা উত্তরতম। তাহলে পশ্চিমতমটা কি? গোয়ার গোয়ার মানে যেটা হচ্ছে গুজরাটে আছে কি, উম, গোয়ার মোটো নাকি, আমার বেশ এখন মনে আসছে না। তো ঠিক আছে চলো, 18 নম্বর প্রশ্নটা দেখো, সরি 19 নম্বর, যে রণথম্বর রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এ রাজস্থান, বি গুজরাট, সি মহারাষ্ট্র, ডি আসাম। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এ রাজস্থান। রাজস্থানে কিন্তু এই ব্যাঘ্র প্রকল্পটা কিন্তু অবস্থিত, রাজস্থানে, মনে রাখবে। কোন জেলাতে? এটা সাওয়াই মাধোপুর জেলায় অবস্থিত, যা উত্তর ভারতের অন্যতম বৃহত্তম একটা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। 20 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? এ 5, বি 6, সি 7, ডি 3। তো অবশ্যই কিন্তু রাজ্যসভার বললে এখানে বি 6 হবে, এবং লোকসভার বললে 5 হতো। এবং মনে রাখবে রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম 30 বছর বয়স হতে হবে, তবেই কিন্তু আমরা রাজ্যসভার সদস্য হতে পারবো। আর লোকসভা সদস্য হতে গেলে 25 লাগবে, মিনিমাম 25 বছর বয়স। আর এদের মেয়াদ হয় কত? 5 বছরের মেয়াদ হয় লোকসভার। ঠিক আছে, এখানে লেখাই আছে 80 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভা সদস্যদের ন্যূনতম বয়স কত? 30 হতে হবে, এবং এতে 6 বছরের জন্য কার্যকালের মেয়াদ হয়ে থাকে। 21 নম্বর প্রশ্ন, FAO এর সদর দপ্তর কোথায়? এ জেনেভা, বি রোম, সি ফ্রান্স, ডি জার্মান। অবশ্যই সঠিক অ্যান্সার এখানে বি রোম। আচ্ছা এখান থেকে ফুল ফর্মটা আসতে পারে, FAO এর ফুল ফর্ম কি? না ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর ফুল ফর্ম। এটা ইতালির রোমে অবস্থিত, 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা। ঠিক আছে। 22 নম্বর কি? 22 নম্বর প্রশ্ন, রামচরিত মানস কে রচনা করেন? এ কালিদাস, বি তুলসীদাস, সি সন্ধ্যাকর নন্দী, ডি পানিনি। তো অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার এখানে বি পানিনি হবে। আমি এই সমস্ত বই বা এদের লেখককে, এই সমস্তগুলো সব আমি একটা, আমার প্রথম ভিডিওর একটা আমি PDF দিয়ে দিয়েছি, আমার গ্রুপে গিয়ে দেখে নেবে। আমি PDFটা দিয়ে আছে, এগুলো দেখে নেবে একবার। অবশ্যই কিন্তু পরীক্ষা আসেই আসে এখান থেকে একটা। দেখো এখানে আমি লিখে দিয়েছি মহাকবি তুলসীদাস, ঠিক আছে, 16ই শতাব্দীতে রচনা করেছিলেন এইটা। ঠিক আছে, এবং বাল্মীকি রামায়ণের উপর ভিত্তি করে তিনি হিন্দু সাহিত্যের এটি অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। 23 নম্বর প্রশ্ন, 70 বৎসর কার আত্মজীবনী? এ বিপিন চন্দ্র পাল, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি সলিল চৌধুরী, ডি শিবরাম চক্রবর্তী। তো 70 বছর বললে অবশ্যই কিন্তু বিপিন চন্দ্র পালের হবে 70 বছর। এটা তৎকালীন বাংলা সামাজিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছিলেন এর মাধ্যমে। ঠিক আছে, এবং তার পারিবারিক পরিবেশ এই সময়, এবং 22 বছর ধরে সমসাময়িক ঘটনাবলীগুলি এই 70 বছর আত্মজীবনের মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন। 24 নম্বর প্রশ্ন, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিন পালিত হয়? এ 15 জানুয়ারি, বি 15ই মার্চ, সি 15ই এপ্রিল,
ডি 15ই ফেব্রুয়ারি। তো এখানে সঠিক অ্যান্সার বিশ্ব উপভোক্তা দিবস বি 15ই মার্চ হয়েছিল, মানে এই মার্চ মাসেই কিন্তু 15 তারিখে আমাদের বিশ্ব উপভোক্তা দিবস। তো বিভিন্ন দিবস থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে। তো তোমরা কিন্তু বিভিন্ন দিবস সম্পর্ক দেখে রাখবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, আমি সেখানে সমস্ত কিছু নোটস পাই টু পাই দিয়ে দেই। দেখো এখানে আমি নোটসে লিখে দিয়েছি, একবার পড়ে নেবে। 25 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? এ ইউরো, বি ইয়েন, সি দিনার, ডি রুবেল। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে বি ইয়েন। ইয়েন হলো জাপানের একটা মুদ্রার নাম, ঠিক আছে। এবং যারা আন্তর্জাতিক কোডটা কি এটা একটু মনে রাখবে, যে ইয়েনের আন্তর্জাতিক কোড কি না জেপিওয়াই। জেপিওয়াই হচ্ছে এর একটা আন্তর্জাতিক কোড। যেমন আমাদের রুপিসের একটা আন্তর্জাতিক কোড রয়েছে, ডলারের আছে ডলারের, তো সেরকম এরও একটা আন্তর্জাতিক কোডটা কি না জেপিওয়াই, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। চলো পরের ক্লাসে দেখা হবে, সবাইকে ভালো থাকবে, টাটা বাই বাই।